আজকে আমরা ৯ নম্বর স্কুল করব, জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তো আজকের একের দাগের প্রথম কোশ্চেন, 50 পয়সা এবং 3 টাকার অনুপাত হলো। এবার 50 পয়সা আছে, 3 টাকাকে পয়সা করতে হবে, মানে 300 পয়সা। তো 50:3 হবে। দেখো 50:300 মানে দুটো শূন্য কাটলো, আর তারপরে 5 6 30, মানে 1:6। তাহলে অপশান হবে ডি। এরপরে আছে 1/2-কে শতকরায় প্রকাশ করো। তাহলে 1/2 ইন্টু 100 হবে। তো 2 ওপরে 100 আছে, মানে 50, তাহলে হবে কত? 50%। তারপরে এক্সকে 3 দিয়ে গুণ করে গুণফল থেকে 5 বিয়োগ করলে হবে। তো 3 দিয়ে গুণ করলে কি হবে? 3x হবে। তারপরে 5 বিয়োগ করলে মানে 3x - 5 হবে। তাহলে অপশান হবে সি। এরপরে আছে, দেখো 5×6=7 এর অনন্য কত? তাহলে 5×6=7কে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তো 7×5=35, 6×41=7, অনন্য হবে কি? 7×41। এরপরে আছে, দেখো বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু। তাহলে বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু কিন্তু বৃত্তের কেন্দ্র হবে। তাহলে এটা হবে কেন্দ্রবিন্দু। তাহলে অপশান হবে বি। এরপরে দেখো রম্বস ও বর্গক্ষেত্রের তুলনা। দেখো রম্বস প্রতিটি বাহু সমান, বর্গক্ষেত্রেরও প্রতিটি বাহু সমান। এটা কিন্তু তুলনা করতে বলেছে, পার্থক্য বলেনি। তুলনা করতে বলেছে মানে তুমি দুটোর একই ধর্ম কী আছে এবং অন্য ধর্ম কী আছে সেটা বলতে পারো। এবার দেখো রম্বসের প্রতিটি অন্তঃকোণ 90 ডিগ্রি নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণের মান 90 ডিগ্রি হতে হবে। আর কি, রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যাতে এখানে তোমরা আরও একটা পার্থক্য লিখতে পারো। কি পার্থক্য লিখতে পারো? যে রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হবে। এরপরে দেখো দুয়ের দাগে, দুয়েরটা কি আছে? 4.91 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। দেখো কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে? কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। তো 4.91কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 ঘর দশমিক ডান দিকে সরবে। দেখো 4910 মিটার। এরপরে আছে রাম ও শ্যামের ওজন যথাক্রমে 42 কেজি এবং 49 কেজি। তাদের ওজনের অনুপাত নির্ণয় করো। দেখো ওজনের অনুপাত কী হবে? 42:49। এবার বলেছে 4 দাগে সেই সংখ্যাটি নির্ণয় করো যার 6.14% হচ্ছে 2। দেখো এটা এক্স ধরেও করা যায়, আবার এক্স না ধরেও করা যায়। 6.14 মানে 25/4। 25/4 সংখ্যাটি 25/4 হলে মূল সংখ্যাটা কত হবে? 100 হবে। মানে 25/4 মানে 6.14% যেহেতু বলেছে, 100-র মধ্যে 6.14 মানে 100-র মধ্যে 25/4। বোঝা গেছে? মানে 25/4 হলে সংখ্যাটি হবে 100। এবার 1 হলে কত হবে এবং 2 হলে কত হবে? তাহলে 2 হলে কত হবে? কাটাকাটি করলে, ওই নিয়ম করলে কি হচ্ছে? 32। এরপরে আছে মান নির্ণয় করো। দেখো দেখো এখানে গুণ আছে, এটা মাইনাস, সবকটাতে মাইনাস আছে। তাহলে কি হবে? মাইনাস আর মাইনাস গুণ হলে হচ্ছে প্লাস হবে।
তারপরে এটা প্লাস হলো, আবার মাইনাস গুণ আছে মানে মাইনাস হবে, গুণফলটা মাইনাসে উত্তরে হবে। তারপরে সবগুলোকে গুণ করতে হবে। দেখো 5 গুণিতক 3 গুণিতক 7 মানে 105, সামনে সাইন কি হবে, মাইনাস হবে। এরপরে আছে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো ফার্স্টে এই সরলরেখাটা আঁকবো। আঁকার পর কি করব, একটা মাপ নিয়ে, নির্দিষ্ট একটা মাপ নিয়ে এই চাপটা কাটবো। তারপর আবার এখানে বসিয়ে ওই মাপ নিয়ে এখানে চাপ কাটবো। এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে এটা 60 ডিগ্রি কোণ তৈরি হলো। এরপরে তোমার বয়স 13 বছর 8 মাস 21 দিন, তোমার ভাইয়ের বয়স 8 বছর 5 মাস 15 দিন, দুজনের বয়সের সমষ্টি কত হবে? মানে দুটোকে যোগ করতে হবে। দেখো 13 বছর 8 মাস 21 দিন আর 8 বছর 5 মাস 15 দিন যোগ করলে হচ্ছে, এখানে 36 দিন হচ্ছে, 36 দিন মানে 1 মাস 6 দিন, তো 1 মাসটা এখানে চলে আসবে, তাহলে 8 5 আর 1 মানে 14 মাস হবে। 14 মাস মানে আবার 1 বছর 2 মাস, তো 1 বছরটা এখানে চলে আসবে, তো 1 বছর এখানে যোগ হলে হবে 22 বছর। তাহলে টোটাল কি হচ্ছে, টোটাল 22 বছর 2 মাস আর 6 দিন। এবার 3-এর দাগে 1 দেখো, তিনটি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা তিনটি কি কি হবে হিসেব করো। এই অঙ্কটা করার সবচেয়ে ভালো পদ্ধতি দেখো, সংখ্যা ধরিলাম সংখ্যা তিনটি যথাক্রমে এ বি সি, তাহলে এ বি সমান 24, বিসি সমান 48, সিএ সমান 32। যেহেতু প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল 24 বলেছে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল 48 বলেছে, আর তৃতীয় সংখ্যা আর প্রথম সংখ্যার গুণফল 32 বলেছে। তারপরে দেখো এই দিকে যেগুলো আছে সবগুলোকে আমরা গুণ করব, আর এই দিকে যেগুলো আছে সেগুলো সবগুলোকে গুণ করব। তাহলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে, 24 গুণিতক 24 আর এই 24 গুণিতক 48 গুণিতক 32 হয়েছে। তো এটা হলে দেখো এখানে 24 আমি রেখে দিয়েছি কেন, এটাকে বর্গমূল করার জন্য, আর 48 মানে 24 গুণিতক 2 আর 32 মানে 2 গুণিতক 4 গুণিতক 4। তো আমার বর্গমূল করলে এটা রুট ওভার করলে কি হবে, এবিসি হবে, এবিসি সমান কি হবে 24 গুণিতক একটা করে আসবে, 24 গুণিতক 2 গুণিতক 4 আসবে, তো এবিসি সমান হবে 192, সি সমান হবে দেখো এবিসি ডিভাইডেড বাই এবি সমান 192/24 মানে 8 হবে। আবার এ সমান দেখো এবিসি বাই বিসি মানে 4 হবে, বি মানে 6 হবে। তো সংখ্যা তিনটি যথাক্রমে কি হবে, 4 6 আর 8। একটি লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো, কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। দেখো 2100টি বই আছে, তার 30% বই কেনা হয়েছে মানে 30/100, 2100 গুণিতক 30/100 মানে 630। লাইব্রেরিতে মোট গল্পের বই কি হবে তখন, তাহলে 2100-র সঙ্গে 630 যোগ করতে হবে মানে 2730টি বই। দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একটা জিনিস দেখো, এখানে একই ভাগশেষ থাকবে, কত ভাগশেষ থাকবে সেটা কিন্তু বলেনি। আমি ধরে নিতে পারি যে ভাগশেষ এখানে শূন্য থাকবে, মানে ভাগশেষ কোনো কিছুই থাকবে না। যেহেতু এখানে বলেনি, আমি ধরে নিতে পারি ভাগশেষ কোনো কিছুই থাকবে না। তাহলে কি করব, এই তিনটে সংখ্যাকে গসাগু করব। দেখো তিনটে সংখ্যাকে গসাগু করলে দেখো 650 দিয়ে ভাগ করেছি ফার্স্টে, তারপরে 25 এখানে আছে, 25 দিয়ে আবার এটাকে ভাগ করেছি, মিলে গেছে, তো গসাগু হবে 25, তাহলে নির্ণেয় সংখ্যাটি হবে 25। আমার বয়স 9 বছর 5 মাস 12 দিন, ভাইয়ের বয়স 7 বছর 8 মাস 20 দিন এবং দাদার বয়স 14 বছর 11 মাস 18 দিন, আমাদের মোট বয়স কত। তাহলে তিনটে বয়সকে যোগ করতে হবে।
দেখো 3টে বয়সকে যোগ করতে হবে, তাহলে সবগুলো দিনগুলো যোগ করলে 50 দিন হচ্ছে, মানে 1 মাস 20 দিন। তো 20 দিনটা এখানে থাকবে, এই 1 মাসটা এই মাসের সঙ্গে যোগ হবে, এখানে 25 মাস হয়েছে। 25 মাস মানে 2 বছর 1 মাস, আবার 1 মাসটা এখানে থাকবে, 2 বছরটা এখানে যোগ হবে সবগুলোর সঙ্গে, 2 বছর যোগ হলে 32 বছর 1 মাস 20 দিন। এরপরে দেখো একটা সরল আছে, 5-এর দাগে একটা সরল আছে। দেখো সরলটা প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে এখানে প্রথম বন্ধনীর কাজ হবে, বিয়োগ আছে। তারপরে দেখো প্রথম বন্ধনীর কাজের পর এখানে দেখো কোনো সাইন নেই, তাহলে এটা গুণ হবে। গুণ হওয়ার পর কী হবে, 2 থেকে বিয়োগ হবে। 2 থেকে বিয়োগ হওয়ার পর দেখো এটা ভাগ আছে, এটা উল্টে যাবে, 6-11 হবে। হ্যাঁ, 6-11 হলে তাহলে এখানে হবে 3-11, তাহলে 1 থেকে 3-11 বাদ দিতে হবে, বাদ দিলে হবে 8-11। এরপরে আছে দেখো 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। দেখো মোট বাঁশ থেকে 15.77 থেকে 2.25 বাদ দিলে যে বাঁশটা বাকি আছে সেটা পড়ে থাকবে, সেটাকে 4 ভাগ করেছে, ভাজিতক 4। তো এটা করলে কি হবে, 3.38। তো প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে, 3.38 মিটার। এরপরে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 দেওয়া আছে। দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা। প্রথমটির দাম 70,000 টাকা বেশি হতো, তবে তাদের দামের অনুপাত কত হবে। দেখো এখানে দ্বিতীয় বাড়িটির দাম দেয়া আছে 4,20,000 টাকা। তো আমি ধরে নিতে পারি প্রথম বাড়ির দাম x টাকা। তো তাহলে কি হবে, 4:3 মানে x 4,20,000। তো x সমান কি হবে, দেখো মধ্যপদ আমি বের করব, তাহলে দুটো প্রান্তপদকে গুণ করে মধ্যপদ দিয়ে ভাগ করতে হবে, মানে 4 আর এটা 4,20,000 গুণ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি পেলাম প্রথম বাড়ির দাম পেলাম। এবার বলেছে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তাহলে প্রথম বাড়ির দাম কত হতো, 6,30,000 টাকা হতো। তাহলে অনুপাত কি হতো, 6,30,000, এটা 4,20,000। তো সেটা করলে কি হচ্ছে, দেখো সেটা করলে হচ্ছে 3:2। এরপরে দেখো সরল রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। এখানে একটা জিনিস দেখো, আমি 0 থেকে এদিকে কম নিয়েছি কিন্তু এদিকে বেশি নিয়েছি, কারণ এখানে কম নিয়েছি, আমাকে +5 পর্যন্ত বলেছে এদিকটা, আর এখানে দেখো -15 বলেছে, -15 থেকে +5 বাদ দিলে 10 হচ্ছে, সেই জন্য 11 পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, এটা তোমাকে একটু করে নিতে হবে। এছাড়া তুমি যদি এরকম না করো, তাহলে তোমাকে আরও ঘরগুলো ছোট ছোট করে করতে হবে, এদিকে 15টা ঘর করতে হবে, আবার এদিকে 15টা ঘর করতে হবে। হ্যাঁ, তার চেয়ে তুমি কী করবে, এই হিসেবটা করে নিতে হবে, করে নিয়ে তুমি এখানে ঘরগুলো বড় বড় করে করতে পারবে। এবার দেখো +5 বলেছে, +5 মানে প্লাসের দিকে যাবে, ডান দিকে যাবে, তাহলে 5 পর্যন্ত যেখানে শেষ হলো সেখান থেকে মাইনাস বলেছে, মানে উল্টো দিকে যাবে, মাইনাসের দিকে যাবে। তো মাইনাসের দিকে 15 ঘর যাবে, ঠিক আছে, মানে -10-এ শেষ হচ্ছে। তো আমার রেজাল্ট কী হবে, যোগফল কী হবে, 0 থেকে, দেখো যেখান থেকে শুরু হয়েছে মানে 0 থেকে শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে ততদূর, মানে এটা কি হচ্ছে, -10টা ঘর হচ্ছে, তাহলে যোগফল কত হচ্ছে, -10। এরপরে বলেছে দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করো। যোগের সংযোগ নিয়ম মানে প্রথম দুটো ফার্স্টে যোগ হবে, মানে প্রথম দুটো প্রথম বন্ধনীর মধ্যে যোগ করে তারপরে লাস্টেরটা যোগ করতে হবে। আচ্ছা, এটা এটা একদিকে করতে হবে, আর একদিকে কী করতে হবে, প্রথমটা ছেড়ে দিতে হবে, দ্বিতীয়টা এবং তৃতীয়টা যোগ করতে হবে,
তার সঙ্গে আবার প্রথমটা পরে যোগ করতে হবে। তাহলে এটা দেখে নিই কীরকম। দেখো এখানে প্রথম দুটোকে যোগ করেছি ফার্স্ট এ, তারপরে লাস্টেরটা যোগ করেছি, মানে প্রথমে দুটোকে বন্ধনীর মধ্যে নিয়েছি, যোগ করলে হচ্ছে 4। আবার এটাকে ফার্স্টেরটা রেখে পরের দুটোকে যোগ করছি, মানে এটাকে বলছে বিনিময় নিয়ম। ঠিক আছে, তাহলে বিনিময় নিয়মে দেখা যাচ্ছে দুটোতেই একই যোগফল, তাহলে এটা যোগের বিনিময় নিয়ম মেনে চলে। এরপরে আছে 4-এর 3-এর দাগে দেখো সরল করো। দেখো সরলটা দেখো, তো এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, তো 9 আর 4 13 হবে, -13 হবে, 15 থেকে 2 গেলে 15 থেকে 13 গেলে 2 হবে। এরপরে আছে দেখো দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টো বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনের কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসেব করো। তাহলে কি করতে হবে, এটা ধরিলাম আমি এক্সটি সন্দেশ পেয়েছি, তো আমার ভাই পেয়েছে কত হবে x+2, মানে 2টো বেশি পেয়েছে, আমার বোন 3টে কম পেয়েছে, মানে x-3টি সন্দেশ। তারপরে দেখো 5-এরটা এটা বিয়োগ করতে বলেছে। হ্যাঁ, এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে এটা রাখতে হবে। এবার দেখো এখানে প্রথমটা তো লিখে দিলে, এবার মাইনাসটা কি করে হচ্ছে, দেখো মাইনাস এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, এই প্লাস আর মাইনাসে এটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে, মাইনাস আর মাইনাসে হবে প্লাস হবে, আর এখানে প্লাস আর মাইনাসে হবে মাইনাস হবে। এরপরে দেখো একই রাশিগুলোকে দেখো, এখানে +3x আছে, এখানে -5x আছে, তাহলে বড়োর সাইনটা হবে, বড়োর সাইন মানে 5-এর সাইনটা হবে, মানে মাইনাস হবে, আর 5 থেকে 3 বাদ দিলে হবে 2। একইভাবে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে বড়োর সাইন প্লাস আছে, তো +2 হবে, আর জেডের ক্ষেত্রে বড়োর সাইন 7-এর কাছে আছে, তো প্লাস হবে, আর বিয়োগ করতে হবে। তাহলে এটা করলে কি হচ্ছে 2y - 2x + 4z। এরপরে দেখো 5-এর দাগে 1-এর কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে তার সম্ভাব্য প্রতিসাম্য অক্ষগুলি দেখাও। তাহলে আমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো মানে একটা রেখা টেনে নেব, তারপরে একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে কাটবো, এখানে বসিয়ে আবার এখানে কাটবো। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যোগ করে দিলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আবার প্রতিসাম্য রেখা টানতে হলে দেখো এই বাহুটার ভূমির হচ্ছে মধ্যবিন্দু বের করতে হবে, তো এখানে বসিয়ে এখানে কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো, তারপর এই বিন্দুটা যোগ করে দিলে এটা আমি প্রতিসাম্য অক্ষ পাবো। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষ কিন্তু একটাই হবে, ঠিক আছে, মানে এইটা, এখান থেকে এটা টানলে কিন্তু প্রতিসাম্য অক্ষ হবে না, এখান থেকে এটা টানলে কিন্তু প্রতিসাম্য অক্ষ হবে না, কেবলমাত্র একটাই প্রতিসাম্য অক্ষ হবে। এরপরে বলেছে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার ঠিক 2টি প্রতিসাম্য অক্ষ আছে। দেখো একটা আয়তক্ষেত্রেরই 2টি প্রতিসাম্য অক্ষ থাকবে, তাহলে আয়তক্ষেত্র আঁকবো, একটা সরলরেখা নিয়ে নেব, সরলরেখা নিয়ে এখানে 90 ডিগ্রি করে একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে কাটবো, আবার এই প্রান্তে বসিয়ে এখানে কাটবো। হ্যাঁ, এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা থেকে এখানে কাটবো, এই ক্রস পয়েন্টটা যোগ করে দেবো এখানে, আর এটা এখানে যোগ করে দিলে এটা হচ্ছে আয়তক্ষেত্র হবে। এটা 7 সেমি নিয়েছে, এটা 4 সেমি নিয়েছে, তার মধ্যবিন্দুগুলো পেয়েছি। 7 সেমির মধ্যবিন্দু হচ্ছে 3.5, 4 সেমি 2, তার মধ্যবিন্দুগুলোকে যোগ করেছি, 2টো প্রতিসাম্য অক্ষ পেয়েছি। তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরে যখন আমি ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো।